চড়া মূল্যস্ফীতির মধ্যে ব্যক্তির করমুক্ত আয়সীমা নিয়ে স্বস্তির খবর দিতে পারলেন না অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থ বছরের জন্য অন্তর্বর্তী সরকারের ঘোষিত 3,75,000 টাকাই ব্যক্তির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখল বিএনপি সরকার। সুখবর নেই কর্পোরেট কর হারেও, তবে পরিবেশ বান্ধব শিল্পে বিনিয়োগ বাড়াতে দেয়া হয়েছে বিভিন্ন কর ছাড়। সব মিলিয়ে বাজেটে 9,38,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাবে আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যার 86% বেশি যোগান দেবে রাজস্ব বোর্ড। বাজারে নিত্যপণ্যের চড়া দাম গত কয়েক বছর ধরেই, আর তাতেই মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। এর প্রভাবে জীবনযাপনের ব্যয় বেড়ে চাপে পিষ্ট স্বল্প ও মধ্যবিত্ত মানুষ। জীবন চালাতে কষ্ট হলেও সাধারণ মানুষের জন্য সুখবর দিতে পারলেন না অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে। অন্তর্বর্তী সরকার 2026-27 ও 2027-28 অর্থ বছরের জন্য ব্যক্তির যে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা ঘোষণা দিয়েছিল, তাই বহাল রাখলেন বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থ বছরের তবে আগামী 5 বছরে ধাপে ধাপে ব্যক্তির করমুক্ত সীমা বাড়িয়ে 4.5 লাখ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বরাবরের মতোই করমুক্ত আয়সীমা সব করদাতার জন্য এক নয়, নারী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য এ সীমা 4,25,000 টাকা। অপ্রদর্শিত আয় বৈধ করার বিধান রাখা হয়েছে অর্থ বিলে। জুলাই থেকে পরবর্তী বছরের জুন মাসের মধ্যে জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এ সুযোগ মিলবে। ব্যবসায়ীদের জন্য খুব সুখবর নেই, কর্পোরেট খাতেরও করহার অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী। তবে স্বস্তি রয়েছে 60টি কৃষি ভোগ্যপণ্যে উৎসে কর কমানো হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কর ছাড় দেওয়া হয়েছে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে। অগ্রিম আয়কর 5% সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরির জন্য নতুন 9টি কাঁচামাল শুল্কমুক্ত ঘোষণা করা হয়েছে। দেশে বিদ্যুৎ চালিত গাড়ির বাজার তৈরি ও বিনিয়োগ বাড়াতে দেয়া হয়েছে বড় ধরনের কর ছাড়। যন্ত্রাংশ আমদানিতে 3% শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর মওকুফের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদনে রেয়াত সুবিধা 2003 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। কর রেয়াত সুবিধা দেয়া হয়েছে স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদনের কাঁচামাল আমদানিতে। শিশুর খাদ্যের কাঁচামাল আমদানিতে কর হার কমানো হয়েছে 5%। কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়ভাবে সার উৎপাদনের জন্য জিঙ্ক অ্যাশ আমদানিতেও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পোল্ট্রি ও ডেইরি শিল্পের প্রসারে যন্ত্রপাতি আমদানি শুল্ক মুক্ত করা হয়েছে। তথ্য প্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক বিএনপি সরকারের রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 1,05,000 কোটি টাকা বেশি। সরকারের জন্য রাজস্ব আদায়ের যে চ্যালেঞ্জ, এটা একটা বাংলাদেশের কনটেক্সটে একটা ট্রেডিশনাল চ্যালেঞ্জ, এবং এইটা বিএনপি সরকারকেও ফেস করতে হচ্ছে। আমরা মনে করেছিলাম যে হয়তো সেখানে খানিকটা নতুনত্ব আসবে এবং বাজেটটাকে সে অনুযায়ী সংশোধন করা, এই প্রক্রিয়া থেকে হয়তো আমরা খানিকটা বের হয়ে আসতে পারতাম। যতখানি কর আদায় হয় তার সবচেয়ে বড় অংশটা আসে কিন্তু খুব ক্ষুদ্র একটা গ্রুপের কাছ থেকে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে 15-20 হাজার করদাতার কাছ থেকেই কিন্তু 80% ওপরে ট্যাক্স আদায় হয়। চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে রাজস্ব আহরণের জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য ছিল 5,64,000 কোটি টাকা, কিন্তু বাস্তবতা হলো সংস্কার প্রশ্নে জাতীয় রাজস্ব বোর্ডের অস্থিরতা আর অর্থনৈতিক মন্থর গতির কারণে এপ্রিল পর্যন্ত আহরণ করা গেছে মাত্র 3,26,928 কোটি টাকা। ফলে প্রশ্ন থাকে, এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব? আমার মনে হয় অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়েছে। আমার আশঙ্কা যে এটা বাস্তবায়িত করা সম্ভব হবে কিনা এ নিয়ে সরকারকে হিমশিম খেতে হবে। অতিরিক্ত রাজস্ব আহরণের চাপ নিয়ে এবার রাজস্ব বোর্ড ভ্যাট খাত থেকে সবচেয়ে বেশি কর আহরণ করবে। বিগত সরকারগুলোর মতোই বিএনপি সরকারও সরাসরি কর আহরণের পথে না হেঁটে অপ্রত্যক্ষ করের উপর ভর করেই চলার পরিকল্পনা দিল প্রস্তাবিত রাজস্ব কাঠামোতে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটটি জাতীয় সংসদে উপস্থাপন করলেন অর্থমন্ত্রী। তার অর্থায়ন আসবে জনগণের করের টাকা ও দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে নেয়া ঋণের অর্থ থেকে।
বাজেটের সুফল পেতে হলে প্রয়োজন প্রস্তাবিত বাজেটের প্রতিটি অর্থ স্বচ্ছতা ও জবাবদিহির সাথে খরচ করা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।